আমরা ইন্ডিয়ান ইকোনমি ফার্স্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়। প্রথমে আমরা ন্যাশনাল ইনকামের ইতিহাস সম্পর্কে জানবো, তারপর আমরা আস্তে আস্তে যেগুলো আমাদের মেন ইম্পর্টেন্ট জিনিস সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। জিডিপি, এনডিপি, জিএনপি, এনএনপি সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তো ফার্স্ট চলে আসি, ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় কাকে বলে। কোনো দেশের গভর্নমেন্ট সেই দেশের ইকোনমি এগোচ্ছে নাকি ইকোনমি পিছোচ্ছে, অর্থাৎ ইকোনমি এখন কোন অবস্থায় দাঁড়িয়ে আছে সেটা জানার জন্য সেই দেশের গভর্নমেন্ট সেই দেশের ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয় পরিমাপ করে থাকেন। এবার যদি বলা হয় যে এই ন্যাশনাল ইনকাম বা জাতীয় আয়ের কনসেপ্ট ফার্স্ট কোন দেশ এনেছিল, তাহলে আমাকে বলতে হবে ইংল্যান্ড। ইংল্যান্ড প্রথম ন্যাশনাল ইনকাম পরিমাপ করার কনসেপ্টটা কিন্তু এনেছিল, এবং সেই দেশের একজন বিখ্যাত ফিলোজফার ছিল, তার নাম হচ্ছে উইলিয়াম পেটি। এই উইলিয়াম পেটি 1665 সালে প্রথম ব্রিটিশদের জাতীয় আয় পরিমাপ করেছিলেন। কিন্তু খেয়াল রাখতে হবে, ব্রিটিশদের জাতীয় আয় পরিমাপ করা আর ভারতের জাতীয় আয় পরিমাপ করা দুটো কিন্তু এক বিষয় নয়। কারণ ব্রিটিশদের তখন তো জনসংখ্যা অনেক কম ভারতের থেকে, আর ভারতের জনসংখ্যা অনেক বেশি। মানে আর প্রত্যেকটা মানুষের জাতীয় আয় মানে কি, প্রত্যেকটা মানুষের মাথা পিছু আয় আমাকে বের করতে হবে। তো ব্রিটিশদের যেহেতু জনসংখ্যা কম ছিল, তার জন্য তাদের জাতীয় আয় পরিমাপ করা সহজ হলেও ভারতের প্রচুর মানুষ, ভারতের জাতীয় আয় পরিমাপ করা কিন্তু সহজ কিন্তু ছিল না। কিন্তু ভারতের ক্ষেত্রে, ভারতের বুকে ভারতের প্রথম জাতীয় আয় পরিমাপ করার সাহস যিনি দেখিয়েছিলেন তিনি হলেন দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, দাদা ভাই নৌরোজি। এই দাদা ভাই নৌরোজি তিনি 1873 সালে ইকোনমির ওপর একটা বই লিখেছিলেন। বইয়ের নাম কি, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এগুলো লেখার দরকার নেই, তোমরা নোটে পেয়ে যাবে। জাস্ট গল্পটা শোনো, তারপর আমরা জিডিপি নিয়ে কনসেপচুয়াল আলোচনা করব। তাহলে কি বললাম, দাদা ভাই নৌরোজি প্রথম ভারতের জাতীয় আয় পরিমাপ করার সাহস দেখিয়েছিলেন 1873 সালে। যদিও তিনি জাতীয় আয়টা পরিমাপ করেছিলেন 1867-68 সালে, এবং 5 বছর চেষ্টার পর ওই 1867-68 সালে জাতীয় আয়ের রিপোর্ট তিনি দিয়েছিলেন 1873 সালে। এবং তিনি যে জাতীয় আয়টা পরিমাপ করেছিলেন সেটা টোটাল কত ছিল, 3400 মিলিয়ন। এটা দিয়েও প্রশ্ন আছে, 3400 মিলিয়ন বা মাথা পিছু আয় ছিল 20 টাকা করে। তাহলে দাদা ভাই নৌরোজি প্রথম ভারতের কিন্তু জাতীয় আয় পরিমাপ করেছিলেন, সেটা ছিল 3400 মিলিয়ন বা মাথা পিছু আয় ছিল 20 টাকা করে। এরপর দেখো, দাদা ভাই নৌরোজি যে জাতীয় আয়টা পরিমাপ করেছিল সেটা মডার্ন ইকোনমিক্সের মতে বা মডার্ন ইকোনমিক্সের ধাঁচে সাইন্টিফিক কিন্তু ছিল না। তাই মডার্ন ইকোনমিক্সের মতে বা মডার্ন ইকোনমিক্সের ধাঁচে বা সিস্টেমেটিক্যালি ভাবে, এটাও প্রশ্ন হয়, সিস্টেমেটিক্যালি ভাবে বা সাইন্টিফিক্যালি ভাবে প্রথম ভারতের জাতীয় আয় পরিমাপ করেছিলেন 1931-32 সালে। তিনি হলেন VKRV রাও। এটা প্রশ্ন হয়, VKRV রাও। কিছু লেখার দরকার নেই, সব নোটে পেয়ে যাবে, VKRV রাও। তাহলে এখান থেকে দুটো প্রশ্ন হতে পারে, যে ভারতের প্রথম জাতীয় আয় পরিমাপ করেছিলেন কে, দাদা ভাই নৌরোজি। আর ভারতের প্রথম সিস্টেমেটিক্যালি ভাবে প্রথম জাতীয় আয়কে পরিমাপ করেছিলেন VKRV রাও। এরপর ইন্ডিয়ান গভর্নমেন্ট তথা ভারতের লোকজন জাতীয় আয় পরিমাপ করার গুরুত্বটা বুঝতে পারলেন। এরপর নানা পরিবর্তন বিবর্তন এর মধ্যে আসে। এবার চলে যাব আমরা স্বাধীনতার পর। আফটার ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতার পর জওহরলাল নেহরু ভারতের ন্যাশনাল ইনকাম পরিমাপ করার জন্য ন্যাশনাল ইনকাম কমিটি কিন্তু তৈরি করেছিল। 1949 সালে ন্যাশনাল ইনকাম কমিটি তৈরি করেছিল, এবং সেই কমিটির দায়ভার বা সেই কমিটির দায়িত্ব কিন্তু দিয়েছিল জওহরলাল নেহরু আমাদের কাকে, সেই সময় বিখ্যাত ইকোনমিস্ট ছিলেন PC মহলানবিশের হাতে। অর্থাৎ PC মহলানবিশ কিন্তু সেই ন্যাশনাল ইনকাম কমিটির চেয়ারম্যান কিন্তু ছিল। যে ন্যাশনাল ইনকাম কমিটি 1949 সালে তৈরি হয়েছিল ভারতের জাতীয় আয় পরিমাপ করার জন্য, এবং সেই কমিটি 2 বছর পর তার রিপোর্ট দেয়। 1951 সালে তার রিপোর্ট দেয়, এবং 1951 থেকে ভারতের জাতীয় আয় পরিমাপ করার দায়িত্ব নিল কে, CSO, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস বা সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অর্গানাইজেশন। এই সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্স অফিস যেটা 2 মে 1951 এ তৈরি হয়। তার হেডকোয়ার্টার্স হচ্ছে নিউ দিল্লি। এবং এখান থেকে আরেকটা প্রশ্ন হয় যে CSO কোন মিনিস্ট্রির আন্ডারে তৈরি হয়েছিল, সেটা হচ্ছে মিনিস্ট্রি অফ স্ট্যাটিস্টিক্স অ্যান্ড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন। এই মিনিস্ট্রির আন্ডারে কিন্তু তৈরি হয়েছিল। এবং এখানে খেয়াল রাখতে হবে একটা বিষয়, CSO ভারতের জাতীয় আয় পরিমাপ করার দায়িত্ব নিলেও CSO কিন্তু মাঠে নেমে কাজ কিন্তু করে না, বা CSO কিন্তু সমস্ত সার্ভে কিন্তু CSO করে না। CSO হয়ে সমস্ত ডাটা কালেক্ট করে দেয় বা CSO হয়ে সমস্ত সার্ভে করে দেয়। CSO একটা হেল্পিং হ্যান্ড, সেটা হচ্ছে NSSO।
তাহলে কি সিএসও দায়িত্ব নিলেও সমস্ত সার্ভে করে কিন্তু এনএসএসও, ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন বা অফিস। এই গেল আমাদের প্রথম ইতিহাস সম্পর্কে আমরা জেনে নিলাম ন্যাশনাল ইনকামের। এবার চলে যাব আমাদের ন্যাশনাল ইনকামের মেন পার্টে। যদি বলা হয় তখন আমরা যখন বাজারে যাই, বাজারে যখন কোনো সবজি কিনতে যাই বা কোনো মাংস বা মাছ কিনতে যাই, তখন কি করে দোকানদার দাঁড়িপাল্লাতে মেপে দেয় বা কম্পিউটারাইজ ওজন মেশিনে মেপে দেয়। ঠিক তেমনই জাতীয় আয় পরিমাপ করার জন্য চারখানা যন্ত্র রয়েছে। সেই চারখানা যন্ত্র কি, একটা হচ্ছে জিডিপি, তারপরে হচ্ছে এনডিপি, তারপরে হচ্ছে জিএনপি, তারপরে হচ্ছে এনএনপি। এবার এই তিনটে যন্ত্র সম্পর্কে পড়বো। পুরো ইকোনমিক্স কিন্তু এই চারটি যন্ত্র সম্পর্কে পড়বো। পুরো ইকোনমিক্স কিন্তু এই চারটি পিলারের উপর কিন্তু দাঁড়িয়ে আছে। তাহলে ফার্স্ট চলে আসবে বা জিডিপি কি, তারপরে আমরা পড়বো এনডিপি কি, তারপরে জিএনপি কি, তারপরে এনএনপি। তাহলে ফার্স্ট এবার লেখো, এবার এগুলো একটু বুঝতে হবে। জিডিপি কি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। জিডিপি ফুল ফর্ম কি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। জিডিপি, হোয়াট ইজ জিডিপি? এখানে চারটে কথা মাথায় রাখবো। যখন কোনো একটা বাউন্ডারির মধ্যে, জিডিপি কি সবসময় বাউন্ডারি বেসিসে কিন্তু হয়, একটা নির্দিষ্ট বাউন্ডারি, ইন এ স্পেসিফিক বাউন্ডারি, একটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে হতে হবে। ধরো এটা একটা বাউন্ডারি, নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে হতে হবে, এবং সেই বাউন্ডারি ইন এ স্পেসিফিক বাউন্ডারি, একটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে যেহেতু হতে হবে এবং নির্দিষ্ট সময়ের মধ্যে হতে হবে, ইন এ স্পেসিফিক টাইম। তাহলে কি বললাম, ইন এ স্পেসিফিক বাউন্ডারি, একটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে হতে হবে, ইন এ স্পেসিফিক টাইম, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে হতে হবে। ওই নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে, নির্দিষ্ট সময়ের মধ্যে যে ফাইনাল সমস্ত গুডস তৈরি হয়েছে, যে সমস্ত মাল তৈরি হয়েছে, সমস্ত গুডস প্লাস সার্ভিস, কি বললাম, ইনে। তাহলে কি নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে হতে হবে, নির্দিষ্ট সময়ের মধ্যে হতে হবে, এবং সেই নির্দিষ্ট বাউন্ডারি এবং সময়ের মধ্যে টোটাল যে ফাইনাল গুডস, টোটাল যে ফাইনাল গুডস প্লাস সার্ভিসটা হয়, যেটা ওন কারেন্সিতে ভ্যালুয়েশন হবে। ওন কারেন্সিতে ভ্যালুয়েশন হবে। ওন কারেন্সি মানে কি, তুমি যেখানকার জিডিপি ক্যালকুলেট করবে, তুমি যদি ইন্ডিয়ার ক্যালকুলেট করো তাহলে ইন্ডিয়ার কারেন্সিতে ভ্যালু বের করতে হবে। বাংলাদেশের জিডিপি ক্যালকুলেট করলে, বাংলাদেশ ন্যাশনাল ইনকাম পরিমাপ করলে বাংলাদেশের তার যে কারেন্সি তার উপর ভ্যালুয়েশন বের করতে হবে বা ভ্যালুটা বের করতে হবে। ইন্ডিয়ার ক্ষেত্রে রুপি, বাংলাদেশের টাকা, এগুলোর উপর। তাহলে কি বললাম, একটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে হতে হবে, নির্দিষ্ট সময়ের মধ্যে হতে হবে, এবং সেই নির্দিষ্ট বাউন্ডারি এবং সময়ের মধ্যে টোটাল যে ফাইনাল, দেখো এখানে কিন্তু ফাইনাল কিন্তু অনলি গুডস কিন্তু নয়, টোটাল যে ফাইনাল গুডস প্লাস সার্ভিসটা হয়, যেটা ওন কারেন্সিতে ভ্যালুয়েশন হবে, সেটাই সেখানকার জিডিপি। আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট এখন কিন্তু পুরো ফাইনাল গুডস কিন্তু ধরে, অনলি গুডস এর দাম কিন্তু ধরে না, ফাইনাল গুডস। এবং ইন্ডিয়া এই ফাইনাল গুডস ধরার জন্য ফ্রান্স থেকে একটা কনসেপ্ট ধার করেছে, সেটা হচ্ছে ভ্যালু অ্যাডেড মেথড, VAM। এই ভ্যালু অ্যাডেড মেথডের মাধ্যমে ইন্ডিয়া এখন সমস্ত জিনিসের দাম ফাইনাল হিসাবে কিন্তু ক্যালকুলেট করে, ফাইনাল হিসাবে কিন্তু ধরে, ফাইনাল গুড ভ্যালু অ্যাডেড মেথড। এটার জিনিসটা একটু বুঝিয়ে দিই। ধরো আমি একটা কোনো কিছু দিয়ে বোঝাই, ধরো পাট গাছ দিয়ে বোঝাই, পাট গাছ। ধরো পাট গাছ একটা চাষি 50 টাকা দিয়ে বিক্রি করলো, কি বললাম, একটা চাষি পাট গাছ 50 টাকা দিয়ে বিক্রি করলো। যে পাট গাছটা কিনলো সে আবার সেটা দিয়ে দড়ি বানালো, এবং দড়ির দাম ধরো 100 টাকা রাখলো। এবং যে দড়ি কিনলো সে আবার ওটা দিয়ে আবার ব্যাগ বানালো, ব্যাগের দাম ধরো 200 টাকা রাখলো। তাহলে এখান থেকে যদি আমি জিডিপি ক্যালকুলেট করি, এবং জিডিপি ক্যালকুলেট করবো কিভাবে, ফাইনাল দামটা ধরবো, ফাইনাল হিসাবে কিভাবে ধরবো, ফাইনাল গুডস কিভাবে ধরবো, ভ্যালু অ্যাডেড মেথডের মাধ্যমে। ভ্যালু অ্যাডেড মেথডের মেন কথা কি, এটা আমাকে ডিরেক্ট ফ্রম নেচার, আমাকে প্রথম যে দামটা নিতে হবে, যেটা ডিরেক্ট ফ্রম নেচার, নেচার থেকে আমরা পাই, নেচার থেকে কোনটা পাই, পাট গাছ। তাহলে পাট গাছের দাম কত, 50 টাকা নিয়ে নিলাম। এরপর আমাকে কি করতে হবে, ভ্যালু অ্যাডেড, শুধু ভ্যালুটা অ্যাড করতে হবে। তাহলে 50 থেকে 100-তে গেলে কত টাকা ভ্যালু অ্যাড করতে হবে, 50 টাকা। তাহলে 50 টাকা নিয়ে নিলাম। তাহলে 100-র ঘরে চলে আসলাম। 100 থেকে 200-র ঘরে গেলে আমাকে কত টাকা ভ্যালু অ্যাড করতে হবে, 100 টাকা। 100 টাকা অ্যাড করে নিলাম। তাহলে টোটাল কত হচ্ছে, 50, 50, 100, 100, 200। তাহলে আমাদের ফাইনাল দাম কত, 200, 350 কিন্তু নয়, 200।
তো ইন্ডিয়া এখন সমস্ত জিনিসের দাম ফাইনাল হিসাবে কিন্তু ধরে, এবং সেই ফাইনাল দাম ধরার জন্য ইন্ডিয়া ফ্রান্স থেকে ভ্যালু অ্যাডেড মেথড এই কনসেপ্টটা কিন্তু ধার করেছে। তাহলে আমাদের জিডিপি কি, গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, একটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে হতে হবে, নির্দিষ্ট সময়ের মধ্যে হতে হবে, এবং সেই নির্দিষ্ট বাউন্ডারি, সেই নির্দিষ্ট সময়ের মধ্যে যে টোটাল ফাইনাল কিন্তু, হ্যাঁ এই কথাটা মাথায় রাখতে হবে, ফাইনাল গুডস প্লাস সার্ভিসটা হয়, যেটা ওন কারেন্সিতে ভ্যালুয়েশন হবে, সেটাই সেখানকার জিডিপি। এবার দেখো একটা জিনিস মাথায় রাখো, যে আমাদের জিডিপি কি বললাম, একটা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে হতে হবে। দেখো আমাদের আমেরিকারও তো একটা নির্দিষ্ট বাউন্ডারি আছে, আমাদের এশিয়া মহাদেশের একটা নির্দিষ্ট বাউন্ডারি আছে, আমাদের ইন্ডিয়ারও একটা নির্দিষ্ট বাউন্ডারি আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলও নির্দিষ্ট বাউন্ডারি আছে, কলকাতারও নির্দিষ্ট বাউন্ডারি আছে। তাই জিডিপি যে শুধুমাত্র দেশেরই বের করা যায় এমনটা নয়, জিডিপি ইন্ডিয়ারও বের করা যায়, ওয়েস্ট বেঙ্গলও বের করা যায়, কলকাতা ডিস্ট্রিক্টেরও কিন্তু বের করা যায়, কারণ জিডিপি বাউন্ডারি বেসিসে কিন্তু হয়। এবার চলে আসি এনডিপি। এনডিপি জিনিসটা এবার পয়েন্ট ধর, এনডিপি ন্যাশনাল নেট ডোমেস্টিক প্রোডাক্ট, ন্যাশনাল না, নেট ডোমেস্টিক প্রোডাক্ট। দু নম্বর হলো এনডিপি, নেট ডোমেস্টিক প্রোডাক্ট। নেট ডোমেস্টিক প্রোডাক্ট কি, ধরো তোমার একটা দোকান, এটা ধরো একটা দোকান, বাড়ি হয়ে গেল, জাস্ট এটাকে দোকান ভাবো। এটা হচ্ছে তোমার দোকান, ধরো তোমার শাড়ির দোকান, এবং তুমি আজকে 10,000 টাকার মাল বিক্রি করেছো। তুমি আজকে কি সেই দোকান থেকে তুমি আজকে 10,000 টাকার মাল বিক্রি করেছো। এবার এই 10,000 টাকা যে তুমি মাল বিক্রি করলে, এটা কিন্তু তোমার প্রফিট নয়, 10,000 টাকা কিন্তু প্রফিট নয়। এই 10,000 টাকা মাল বিক্রি করার জন্য তোমাকে অলরেডি কি 6,000 টাকার মাল অলরেডি তোমাকে কিনতে হয়েছে ঘরে, তোমার দোকানে অলরেডি তুমি 6,000 টাকার শাড়ি আগে থেকে কিনে রেখেছো। এছাড়াও তুমি 1,000 টাকা দেওয়ার একটা মানে লোক রেখে দিয়েছো, কর্মচারী রেখে দিয়েছো। তার মানে এই যে মিনিমাম খরচ 10,000 টাকার মাল বিক্রি করার জন্য তোমাকে অলরেডি আগে থেকে এই মিনিমাম এক্সপেন্ডিচার বা মিনিমাম এই যে 7,000 টাকা তোমাকে কিন্তু অলরেডি আগে থেকে কিন্তু খরচ করতে হয়েছে। এই যে 10,000 টাকার মাল আজকে তুমি বিক্রি করলে, সেই 10,000 টাকার মাল বিক্রি করার জন্য তোমাকে অলরেডি মিনিমাম খরচ কিন্তু 7,000 টাকা করতে হয়েছে। তাহলে টোটাল 10,000 টাকাতে তুমি মাল বিক্রি করলা, এই টোটালটা হচ্ছে আমাদের গ্রস ইনকাম। দেশের টোটাল ইনকামটাকে বলে গ্রস ইনকাম বা জিডিপি। এই জিডিপি থেকে, গ্রস ইনকামের থেকে মিনিমাম খরচ 7,000 টাকা বাদ দিলে যেটা পড়ে থাকে 3,000 টাকা, এই 3,000 টাকা হচ্ছে নেট ডোমেস্টিক প্রোডাক্ট বা এনডিপি। তাহলে কি বললাম, টোটালটা হচ্ছে গ্রস, সেই গ্রসের থেকে আমি যদি মিনিমাম এক্সপেন্ডিচার যদি বাদ দিই, যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে আমি এনডিপি। তো এই মিনিমাম এক্সপেন্ডিচার, এটাকে অ্যাকচুয়ালি বলে ডেপ্রিসিয়েশন। ডেপ্রিসিয়েশন দুই প্রকার, ডেপ্রিসিয়েশন হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে মিনিমাম এক্সপেন্ডিচার, যেটা এখনই বললাম মিনিমাম এক্সপেন্ডিচার, আর একটা হচ্ছে ডিভ্যালুয়েশন। তাহলে কি মিনিমাম এক্সপেন্ডিচার তো আমি বুঝিয়ে দিলাম, মিনিমাম খরচ। ডিভ্যালুয়েশন জিনিসটা, ডিভ্যালুয়েশন মানে ধরো আজকে তুমি 50,000 টাকা দিয়ে একটা ফোন কিনলে, এবং সেই ফোনটা তুমি 5 বছর পর তুমি বিক্রি করতে গেলে তুমি যে 50,000 টাকা দাম পাবে, তুমি গেলে 20,000 টাকা হয়তো পাবে। এই যে সময়ের সাথে সাথে মূল্যটা কমে গেল, দ্যাট ইজ কল্ড ডিভ্যালুয়েশন। তাহলে জিডিপি থেকে ডেপ্রিসিয়েশন বা মিনিমাম এক্সপেন্ডিচার বা ডিভ্যালুয়েশন বাদ দিলে যেটা পড়ে থাকে সেটা হচ্ছে নেট ডোমেস্টিক প্রোডাক্ট বা এনডিপি। তাহলে আমরা জিডিপি বুঝলাম, এনডিপি বুঝলাম। এবার চলে যাচ্ছে জিএনপি, গ্রস ন্যাশনাল প্রোডাক্ট। এবার লেখো